আমার বাবাকে আমি আসলে খুব বেশি চিনতামও না, খুব ছোট বয়সে আমি ওনাকে হারায় ফেলেছি। তো আমি যখন শুনি যে আমি একদম বাবার মতন, আমার একটা মনে হয় যে আমার বাবা সবসময় আমার সাথে আছে, কারণ আমি তো আমার বাবার মতন। গল্পের জাদুকর আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের আজকে ৭৭তম জন্মবার্ষিকী, এবং এই মুহূর্তে আমরা নুহাশপল্লীতে আছি এবং আমার পাশে রয়েছেন হুমায়ুন আহমেদ স্যারের প্রিয় পুত্র বলা যায় নিশাদ হুমায়ুন। আমরা একটু শুনবো তার কাছে আজকের গল্প, আজকের কথা, স্যারের সম্পর্কে অজানা কথা। নিশাদ, কেমন আছেন? এই তো ভালো আছি। আজকে আমার জন্য খুব একটা স্পেশাল দিন, সবসময় এই দিনটাই স্পেশাল হয়, কারণ নর্মালি হয় হচ্ছে এই দিনে, এর দিনের আগের দিন 12 তারিখ নভেম্বরের হয় হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার। তো হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার ওখানে তো আমাদের সবার যাইতে হয়। তো গিয়ে এক চেয়ারের মধ্যে বসে 3-4 ঘন্টা ধরে বসে থাকি, কোনো মজা নাই, কিছু নাই। আর ছোটোবেলা তো আমি শুধু মার কতক্ষণ, মার কতক্ষণ, মার কত, শুধু বেরোতাম গিয়ে একটু কফি খাবো, কারণ ঘুমে পড়ে যাচ্ছে। তার ওখানে ঘুমাইলেও তো আরামসে ঘুমাইতে পারবো না, ঘুমাইলে তো একদম এমনি করে। তো ওই দিনটা শেষ হওয়ার পরে তারপর আবার নুহাশপল্লীতে আরেক ভেজাল। তখন গাড়িতে উঠবো, গাড়িতে উঠে মাথা ঘুরাবে, এটা করবে ওটা করবে, তখনই আমার মার একটু পারফিউম দিতে হবে, পারফিউমের জন্য আরও মাথা ঘুরাবে। কিন্তু যখন যখন নুহাশপল্লী পৌঁছাই, এই সব মানে মনে হয় যে একদমই মনে হয় না যে এত মানে পরিশ্রম করে আসছি, মনে হচ্ছে একদম আরামসে একটা বিশ্রাম নিয়ে তারপর ঢুকলাম। ঘাসটা, গাছপালা, সুন্দর ঠান্ডা আবহাওয়া। অনেক সময় আসলে নুহাশপল্লীতে গেলে আমি জুতাই পরি না, খালি পায়ে হাঁটা শুরু করে দিই, কারণ ঢাকা শহরে আমি এই প্রিভিলেজটা পাই না যে ঘাস আছে, প্রকৃতি আছে। আমি খালি পায়ে কাদা লাগলে কাদা লাগবে, তো দুইতে দিতে পারবো। আমাকে মা মাঝে মধ্যে বলে যখন ঠান্ডা পড়ে, যায় ঠান্ডা লাগবে স্যান্ডেল পর। আমার তখন হয় দূর, এটা আমার জায়গায় আসছি, এখন আবার স্যান্ডেল পরতে হবে। কেউ কি তার বাসার মধ্যে থেকে, কি আপনি বলেন, কেউ কি জুতা পরে থাকে, স্যান্ডেল পরে থাকে না? তখন দুলটা মনে হয় বাসা নোংরা করতেছি, বাইরের ময়লা এনে। এখনও যেমন আমি খালি পাই। তো এই দিনটা আমার জন্য খুব অসাধারণ একটা দিন। আর এই দিন খুব স্মরণীয় স্মৃতি নিয়ে আমার মনে পড়ে আমার বাবাকে নিয়ে। আমি একটু জানতে চাই, নিশাদ নামে তো একটা বই আছে মিসির আলীর চরিত্রে, সেই বইটি পড়া হয়েছে কিনা, এবং প্রথম এটা নিয়ে স্যারের সাথে কখনো কথা হয়েছিল কিনা? আপনি তো ছোট ছিলেন। আমি যেমন নিশাদ বইটা পড়েছি এবং আপনার নাম নিশাদ রাখা হয়েছে, এটার কোনো পেছনে ব্যাকগ্রাউন্ডে কোনো গল্প আছে কিনা? নিষাদ বইটা আমি ছোটবেলায়, আমার একটা আন্টি ছিল, সে হচ্ছে, তখন আমি আসলে একটু বাংলা পড়তে পছন্দ করতাম না, তো সে আমাকে পড়ায় শোনায়ছে, আর আমার ভালোই লেগেছে। কিন্তু আমি যখন বইমেলায় যাই, খুব মজার একটা বিষয়, বইমেলায় তখন তো আমি ইয়েতে অন্যপ্রকাশ, এইটা ওইটা, ওখানে বইমেলার মধ্যে আমি বসি, আমি মাঝে মধ্যে কেউ এসে একটু সিগনেচার দিয়ে দিত, তখন তো আমার সাইনও ছিল না। আমি শুধু ও আচ্ছা, নিশাদ হুমায়ুন, এইটা এটা এটা 7 ফেব্রুয়ারি 2000 ব্লা ব্লা ব্লা। কিন্তু একদিন একজন বলছে একটা নিশাদ হবে, একটা নিশাদ দান তো। তো আমি তো ভাবলাম কি, একটা আমাকে চায়, আমাকে কিনে ফেলবে, আমি তার সাথে চলে যাবো, তার সাথে থাকবো, আমি একদমই বুঝিনি। পরে আমাকে বলছে নিশাদ দেখছো, সেও একটা নিশাদ চাচ্ছে। তখন হচ্ছে মনে বলে হ্যাঁ, বাবার তো একটা বই আছে, ওটার নামটাও তো নিশাদ, তাই না? তো ওই বইটার ব্যাপারে মনে পড়লে আমার খুব মজা লাগে। নিশাদ ছিল মিসির আলীকে নিয়ে, এবং আজকে নিশাদ হিমুর পাঞ্জাবি পরে, হলুদ পাঞ্জাবি পরে বসে আছে। আমি একটু নিশাদের কাছে জানতে চাই যে নিশাদের বাবার সৃষ্ট কোন চরিত্র নিশাদকে বেশি আকৃষ্ট করে? আকৃষ্ট, এটা একটু ইলাবোরেট করতে। বলা যায় যে কোন চরিত্রটি বেশি পছন্দ, বেশি ভালো লাগে? অলওয়েজ মিসির আলী, কারণ মিসির আলী একটা সাইকোলজির মানুষ, আর আমি মনোরোগ বিশেষজ্ঞ হতে চাই, আর মনোরোগ বিশেষজ্ঞ হলে তো মেডিকেলের বাদে তো সাইকোলজি পড়তে হবে। আমিও যেমন এখন একটা সাইকোলজি মেজর, আমিও ক্লাসে সাইকোলজি পড়ি। তো আমার সবসময় মিসির আলীকে খুব মজা লাগে। আর মিসির আলীকে কেন মজা লাগে, কারণ সে খুব পারফেক্ট একটা মানুষ সেটা না, সে একটু উল্টাপাল্টা এটা এটা। আর মিসির আলী, আমার বাবার যতগুলো বই আছে, একটা জিনিস আমার খুব মজা লাগছে, আমার কখনো মনে হয় না যেটা একটা ইনঅ্যাকিউরেসি প্লট হোল। আমার খুব মজা লেগেছে যে একটার মধ্যে সে একটু খাটো, আরেকটার মধ্যে সে একটু লম্বা, একটার মধ্যে একটু কালো কালো। তো এই জন্য আসলে মিসির আলী
আম, চিন্তা করলে অলওয়েজ একটা মিস্টারি থাকে যে আসলে এতগুলো বইয়ের মধ্যে তার ব্যাপারে লেখা আছে, সে আসলে লোকটা কেমন। এক বইতে একটা, এক বই আরেকটা, এটা কি একটা মানুষ? এক এক রকম এক এক রকম একটা বর্ণনা। ওটা আমার খুব মজা লাগে। আমি একটু জানতে চাচ্ছি নিশা, যে হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিন আজকে, জন্মদিনের সময়ের কোনো স্মৃতি বা কোনো কিছু মনে আছে কিনা, বা তার সাথে কাটানো কোনো সময় যেটা আপনার হয়তো বা বারবার মনে পড়ে, এরকম কোনো ইনসিডেন্ট ইভেন্ট আছে কিনা? হুমায়ুন আহমেদকে নিয়ে, উনি যখন কিমোথেরাপি নিচ্ছিল ক্যান্সারের জন্য, কোলন ক্যান্সারের জন্য, আমি তখন খুব বেশি বুঝতাম না যে আম, সে যে এখনও টার্মিনাল ইলনেসে আছে। তো হাসপাতালে যখন দেখতাম, বেলভিউ হাসপাতালে ওনাকে দেখতে, সেই বাথরুমে যেতে হলে সবসময় আমাকে ডাক দিবে। সে তো তখন কি জানে, আমি আসলে শিওর না, যেখানে আছে আইভি ব্যাগ থাকে, স্যালাইন থাকে, ওইটা ধরে ধরে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওয়াশরুমে যেত। তো সে বলতো যে না, নিশাদকে ছাড়া আমি যাবো না, নিশাদ আমাকে পাহারা দেয়। তো তখন আমি আমার বাবা দেখতে, আমি তো বয়স তো কম ছিল, আমি তো দেখে দেখে বাচ্চাদের যেটা হচ্ছে তাদের প্যারেন্টস যে তাকে মিমিক করে, তা সে যেটা করে তারও করতে হবে। তা আমিও ওই ডান্ডাটা ধরে ধরে আমরা একসাথে ওয়াশরুমে যেতাম। সে ব্যস্ত ওয়াশরুম করতো, আমি দাঁড়িয়ে থাকতাম অন্যদিকে তাকায়, বাবাই হয়েছে, বাবাই হয়েছে। তারপর শেষ হয়ে গেল, তারপর আবার হেঁটে হেঁটে যেতাম। আমি একটা জিনিস খেয়াল করতাম, আমি যখন থাকতাম তখন হচ্ছে উমা উমা উমা, দান থাকলে কি আরাম। তারপর আমি যদি না থাকতাম, সে বলতো যে, সে পরের বার আমার সাথে যখন দেখা, সে বলতো কই ছিলা তুমি, আমি তো আরামসে বাথরুমেও যেতে পারিনি। এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে। স্যারের যেহেতু সন্তান, স্যারের কোনো বই নিয়ে কখনো কোনো কিছু করার ইচ্ছা আছে কিনা? আমি শুনেছিলাম জুয়েল ভাইয়ের কাছে একদিন যে নিশাদ মেকার্স হতে চায় বা আমাদেরকে নিয়ে সে একটা নাটক বানাতে চায়। তো নিশাদের কখনো নির্মাণের চিন্তাভাবনা আছে কিনা, এবং চিন্তাভাবনা থাকলে কি ধরনের কাজ নিশাদ তৈরি করতে চায়, সৃষ্টি করতে চায়? আমি আসলে আমি প্রচুর নাটক দেখেছি আমার বাবার, তারপর খুব মজা পেয়েছি। কতগুলো নাটক আছে। আজকালের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা খুবই খুবই পচা, শুধু ঢং, ভালোবাসা, এটা এটা মজা লাগে না, একই জিনিস ক্লিশে লাগে। আমার খুব ইচ্ছা আছে আমার বাবার মতন অথবা সত্যজিৎ রায়ের মতন ওরকম কোন একটা নাটক ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বানাতে। আর আমার ইচ্ছা যে ওখানে এমন মানুষ ঢুকাই যারা একদম ফ্রেশ, একদম ক্লিন, কখন কোনো অভিজ্ঞতা নাই, নতুন করে একদম। আমি আগেও এক ইন্টারভিউতে বলেছিলাম, কিন্তু আবারও বলি, তো আমাদের বাসায় যখনই আমি আমি তো হেঁটে হেঁটে কলেজে যাই, তো আমি নিচে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, যাওয়ার সময় সব সময় মামা আসসালামু আলাইকুম, তাকায় দেখি আমার বুলবুল মামা, আমাদের দারোয়ান। আর উনি, বাহ, খুব ভালো একটা মানুষ, খুব ভালো অভিনয় করতে পারে, গান গেতে পারে। খুবই তার মতন মানুষ যারা খুব সাধারণ, খুব সহজ সরল, তাদেরকে এই নাটকের অভিনয় করার এরকম একটা অবস্থা। আর নাটকটাও কিন্তু কোনো খুব টেকনোলজির ব্যাপার না, এটা ব্যাপার না, গ্রামে কীরকম থাকে, প্রকৃতি নিয়ে, একদম হুমায়ুন আহমেদের নাটক যেরকম একদম ওরকম ফিলোসফিক্যাল, কোনো ড্রামা না, এরকম। মানুষের জীবন নিয়ে যেটা ভাবাবে বা বলবে, যেটা হচ্ছে দেখায় যে আসলে বাংলাদেশ যদি আমরা আরেক দিকে থেকে দেখি, বাংলাদেশে কিন্তু খুব কম একটা পার্সেন্টেজ তারা হচ্ছে হাতে আইফোন, আইফোন না হইলো ফোন, ইন্টারনেট আছে, গাড়ি আছে, এটা আছে। কিন্তু বাংলাদেশের মেজরিটি মানুষ কিন্তু তারা কৃষক, তারা দরিদ্রতা, তারা ধান ধান খেতে কাজ করে, তারা টং দোকান করে। কিন্তু আর শহরের মানুষ আসলে তারা শহরে থেকে থেকে এটা হারায় ফেলে নিজের থেকে। যে আমি যেমন খালি পায়ে হাঁটি, আমাকে তো অনেকজন একটু গুত্তা দিল যে কি খালি পায়ে কেন, নিষাদ খালি পায়ে মানে স্যান্ডেল পরো, আমার মা বলতেছে, আমার চাচু বলছে। আর তারা বুঝতে পারে না যে আসলে এই জীবনটা কতটা, মানে কতটা মজা। ছোটবেলা আমার একটা স্বপ্ন ছিল যে আমি যদি একদম গ্রামের কোনো একটা টং দোকানে আমি চাকরি করতাম, সারাদিন সারাদিন চা বানাইতাম, খাইতাম,
এখানে একজন আসলো এই দূর থেকে, বলবে মামা একটা চা দেন, তো আমি একটু গল্প করব। কি আপনি, তখন তো আমি স্পষ্ট বাংলা নয়, কি তা আপনি কয় থেকে, ওরকম করে কথা, আপনি কোত্থেকে আসছেন, ও তাই নাকি, এটা ওইটা। সে একটা সিগারেট তুলবে, আমি তাকে লাইটার দিব, সে একটু বলবো যে একটা পটেটো ক্র্যাকার্স, একটা মিস্টার টুইস্ট আমি দিব। আমি অনেকগুলো মানুষের সাথে পরিচয়, আমি আরামসে বসে বসে একটা লুঙ্গি সেন্ডো গেঞ্জি পরে থাকবো। হয়তো বা এখানে একটা টিভি আছে, ওই টিভির মধ্যে পোর কোয়ালিটি, কিন্তু তারপরেও একটা চলবে যে হয়তো বা নিউজ অথবা ফুটবল অথবা ক্রিকেট। এরকম সহজ সরল জীবন, অনেক শান্তি আছে। তো আমি এটা দেখাতে চাই, যদি কোনো নাটক বানায়, কোনো সিনেমা বানায়, যে কত আসলে আমাদের জীবনগুলো কত সুন্দর, হ্যাঁ, কত সুন্দর আর কত নোবেল একটা জিনিস। নিশাদ, একটু জানতে চাচ্ছি যে বাবার তো নাটক এবং চলচ্চিত্র দেখা হয়েছে, আপনার পছন্দের একটি নাটকের নাম জানতে চাই এবং চলচ্চিত্রের নাম জানতে চাই, এবং কেন সেগুলো পছন্দ, বা কোন ব্যাপারটা মনে হয়েছে যে এটার কারণে আমার এটা বেশি ভালো লাগে। আমার চোর, ওই নাটকটা আমার খুব ভালো লেগেছে, কারণ ওই নাটকটার মধ্যে আসলে আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এটা টুইস্টটা আমার জন্য, যে শেষের দিকে ডক্টর এজাজকে যে মেরে ফেলেন, ওইটা আমাকে একটা অন্যভাবে করেছে, যে আল্লাহ একটা হিট করেছে। কিন্তু নাটকটার মিনিংটা খুবই ভালো, যে কয়েকটা মানুষ আসলে অপরচুনিটি পেলেও তারা ভালোটা করে না। কিন্তু আমার সবচেয়ে প্রিয় লেগেছে, মানে আমার আমার সবচেয়ে শ্রেষ্ঠ লেগেছে হচ্ছে জননী। আর আমি যখন জননী দেখলাম, আমার মনে হলাম আমি যে সারাদিন নিয়ে করে থাকি, মা আমি টেনশন না, চিন্তা করি যে আমি 18 হব, আমি তো এখন 18, আমি 18 হলে 20 হলে এত হলে আমি একটা নতুন ফোন পাবো, নতুন এটা পাবো, নতুন ওটা পাবো। জননীর মধ্যে মাটা, সে এত খুশি হলো কি পেয়ে, পানির পাম্প। আর এই পানির পাম্পটা এত ক্রুশাল, এত গুরুত্বপূর্ণ ওনার জন্য, তাই না? যেটা আরেকদিকে দেখাচ্ছে যে আমাদের এই গ্রামের এই মানুষদের সহজ সরল যারা আছে, তাদের সরলতা খুবই অসাধারণভাবে একটা সুন্দর একটা জিনিস। আর তারা এরকম করে কিছুতে এত খুশি হতে পারে, এত মুগ্ধ হতে পারে। আর আমার বয়স মাত্র 18, পিচ্চি বাচ্চা, আমি এত মহা বিশাল জিনিসের জন্য এত ক্রেভ করি, এই পার্থক্যটা দেখা যায়। আর আমি একজন ফিলোসফিক্যাল সাইকোলজিক্যাল মানুষ হিসাবে ওটা আমি খুব পছন্দ করেছি। আর চলচ্চিত্রের কথা যদি বলি, চলচ্চিত্রের কথা, ওটা আসলে আমি প্রপারলি আসলে বলতে পারছি না। সেভাবে খুব স্পেসিফিক পছন্দ নেই। হ্যাঁ, হ্যাঁ। নিশাদ, একটু শেষের দিকে আমরা এসেছি অন্য একটা প্রসঙ্গে, যে অনেকেই বলেন যে নিশাদ হুমায়ুনের ভেতরে হুমায়ুন আহমেদ স্যারের ছায়া দেখতে পাওয়া যায়, আপনার বাচনভঙ্গি, কথা বলার ধরন, স্টাইল বা ভাবনাতেও হয়তো বা অনেকটা আপনি পেয়েছেন, এমনটা শুনেছেন কিনা, বা এমন যখন কমপ্লিমেন্ট শোনেন কেমন লাগে? খুব ভালো লাগে আমার। একদিকে আমি চাই যে আমি একসময় নিশাদ হুমায়ুন হই, হুমায়ুন আহমেদের ছেলে, মেহের আফরোজ শাওনের ছেলে নিশাদ হুমায়ুন না। কিন্তু এমন না যে আমি ডিট্যাচড হতে চাই, ছিঁড়ে যেতে চাই। যখনই কেউ বলে যে তোমার সাথে কথা, কয়েকদিন আগে যেমন আমার একটা আপু বলছে যে তুমি তো একদম কথা বলে মনে হচ্ছে আমি স্যারের সাথে কথা বলছি। একদিকে আমার খুব ভালো লাগে হচ্ছে আমার বাবাকে আমি আসলে খুব বেশি চিনতাম না, খুব ছোট বয়সে আমি ওনাকে হারায় ফেলেছি। তো আমি যখন শুনি যে আমি একদম বাবার মতন, আমার একটা মনে হয় যে আমার বাবা সবসময় আমার সাথে আছে, কারণ আমি তো আমার বাবার মতন। আমি যদি আমার বাবাকে না ধরতে পারি, আমি নিজের হাত আমার বুকের বাম হাতে নেই, আর পালসটা যে পাই, ধুপ ধুপ করে আমার হার্ট, তখন আমার মনে হয় যে শুধু আমার হার্টের পালস দেখছি না, আমি হুমায়ুন আহমেদেরও পালস দেখছি। দারুণ বলেছেন নিশাদ। একদম সর্বশেষ, যারা স্যারের দর্শক রয়েছে, পাঠক রয়েছে, তারা আসলে নিশাদ হুমায়ুনের কাছ থেকে অনেক কিছু জানতে চায় বা আগ্রহ থাকেই স্যারের প্রতি, ভালোবাসা থেকেই, যেহেতু স্যারের আপনারা পরের উত্তরসূরি বলা যায়। তো দর্শকদের উদ্দেশ্যে বা পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে স্যারকে নিয়ে। আমার
একটা খুব বড় স্বপ্ন হচ্ছে যে আমার বাবার যতগুলো বই আছে এইগুলো একদম, আসলে বিষয়টা হচ্ছে যত জেনারেশনের পর জেনারেশন যায়, এখন কিন্তু অ্যাভারেজ মানুষ যে আমার বয়সী তারা কিন্তু বই খুব কম পড়ে, তাও যদি ইংলিশ মিডিয়াম হোক, ইংলিশ ভার্সন হোক, তাহলে আরও কম পড়ে। আর এটা স্বাভাবিক জিনিসের, এটা খারাপ হইলেও এটা খারাপও না তেমন, এভলিউশন বলা যেতে পারে। তো আমার খুব ইচ্ছা যে আমার বাবার যতগুলো বই আছে এইগুলো যদি কোনো একটা ফিল্মের মতন বানানো হতো, তাহলে যারা বই পড়তে হয়তো বা পছন্দ করে না, তারা মুভি দেখতে পছন্দ করে, ওইটা ওইটা খুব ভালো হবে। আমি কয়েকদিন আগে আমার একটা আপু, তো উনি গেল স্টার সিনেপ্লেক্সে, ওখানে বোধহয় দারুচিনি দ্বীপের একটা প্লে করছিল। তো আমার আপু আমাকে গল্প করে বলছে, আমি তো অবশ্যই যাই না, আমার যাওয়ার ইচ্ছা আছে, যাব মোস্ট প্রবাবলি, হোপফুলি। তো আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে নাকি আপু গিয়ে দেখে একদম আমার বয়সে, আমার চেয়ে ছোটো, পাঞ্জাবি পরা, ধামরা পোলা ধামরা মেয়ে, তারা কি দেখছে। আর খুব ভালো লাগলো শুনে যে এই লেগাসিটা যতই এভলিউশন হোক, যতই নতুন টেকনোলজি, এটা চলতেই থাকবে চলতেই থাকবে। আর এটা খুব খুশি, আর আমার খুব ইচ্ছা যে আরও বেশি এরকম ফিল্ম হয়, এরকম চলে, যেন নতুন জেনারেশনটা এটা নিয়ে এটা নিয়ে নলেজ পেতে পারে, জ্ঞান পেতে পারে, এটা বুঝতে পারে, এটা দেখতে পড়তে পারে। ধন্যবাদ। স্যারের গল্প নিয়ে অনেকেই চলচ্চিত্র নির্মাণ করেছেন, অনম বিশ্বাস দেবী বানিয়েছেন, কিছুক্ষণ গল্প নিয়ে তানিম নূর আগামী ঈদুল আজহা একটা সিনেমা বানাচ্ছে বনলতা এক্সপ্রেস। যেটা আমরা দেখেছি স্যারের ডিরেকশনের বাহিরে যখন অন্য কেউ স্যারের গল্প নিয়ে করে, আমরা ঠিক ওই ব্যাপারটা পাই না। তো তারপরও কি বলবেন যারা আসলে স্যারের গল্প নিয়ে বানাতে চায়, এবং সামনে আপনিও হয়তো একদিন বানাবেন, আপনারা কোনো পরিকল্পনা আছে কিনা? আমি জি, আমিও এরকম ডিরেকশনে আমার খুব ইন্টারেস্টেড। ছোটোবেলায় আমি একটা কাজ করতাম, একটা গেম খেলতাম। আমি আমার মামাতো ভাই মামাতো বোনদেরকে নিয়ে এই গেমটা খেলতাম হচ্ছে, আমি নিনিতকে, আমার ছোটো ভাইকে ফোন ধরে দিতাম, কারণ ওর ফটোগ্রাফি সবচেয়ে ভালো। আর আমি একটা ছোটো স্ক্রিপ্টের মতন লিখতাম যে কি হবে না হবে। তো আমার মামাতো ভাইগুলো ওইগুলা অভিনয় করতো, ওইটা রেকর্ড করতো, এটাই একটা ছোট্ট ফিল্ম বানায় ফেলতাম। তা আমার খুব ইচ্ছা আছে ওরকম একটা কন্টিনিউ করতে, কারণ জিনিসটা তো মজা আছে, আসলে মজা আছে। নতুন একটা মানে এরকম করে একটা হবি হয়ে গেছিলো, এখন রিগ্রেটিভলি এখন আর তেমন করছি না, কিন্তু ওইটা আমার করা খুব ইচ্ছা। আবার যে স্যারের কোনো বই পড়ে মনে হয়েছে কিনা, বা আমি কখনো মেকার হলে এই গল্পটা নিয়ে আমি একটা কিছু করতে চাই, পর্দায় দেখাতে চাই? আরও পড়তে হবে। একটা আসলে কিছু বানানোর আগে ওই জিনিসটা একবার না 10 বার পড়তে হয়, আর পড়ার পরে আরও আরও 10 বার অন্যদেরকে পড়াইতে হয়, শুধুমাত্র তখন যে ওই বইটা পুরাপুরি পড়া শেষ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ নিশাদ, আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম নিশাদ হুমায়ুনের সাথে, এবং হুমায়ুন আহমেদ স্যার সম্পর্কে অনেক কিছু জানছিলাম, এবং নিশাদের ভবিষ্যতে অনেক পরিকল্পনা রয়েছে। তার মাধ্যমে বাংলাদেশে চলচ্চিত্র, অনেক ভালো চলচ্চিত্র আসতে পারে, নাটক আসতে পারে, বইও আসতে পারে। তো নিশাদ হুমায়ুনের জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভকামনা। আরিফ হক, 71, গাজীপুর।